চলুন আপনাদের একটি সুন্দর গল্প বলি। আমি মাটির নিচে এমন একটি বিরল খনিজ আবিষ্কার করেছি যার মূল্য হাজার হাজার কোটি টাকা। ভারত সরকার সেই খনিজ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। সরকার সেটি রাশিয়ার কাছে বিক্রি করবে, আর সেই টাকা থেকে আমিও পাবো হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, আপনিও আমার কোম্পানিতে খুব সামান্য কিছু টাকা দিয়ে যোগ দিন, আর মাত্র 1 বছরের মধ্যে আপনিও হয়ে যাবেন কোটিপতি। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু দাঁড়ান, গল্পটা কি সত্যি এত সুন্দর? যদি সত্যিই এমন হয়, তাহলে তো পৃথিবীর মানুষের আর কোনো আর্থিক সমস্যা থাকার কথা নয়। সামান্য টাকা বিনিয়োগ করুন, 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যান। Sounds too good to be true, right? তাই আজ কোনো সিদ্ধান্তে যাবেন না, শুধু একটু ভাবুন, নিজেকে একটা প্রশ্ন করুন, সত্যি কি এটা সম্ভব? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হচ্ছে কড়া খবরের বিশেষ অনুসন্ধান। এবার আসি আসল টাকার কথায়। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে সম্পূর্ণা ইমাজিন বলে এক কোম্পানির নাম। এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা সদস্য হওয়ার জন্য কিছু টাকা বিনিয়োগ করতে লাগে, যাকে বলা হয় জয়েনিং ফি। কিন্তু সেই টাকা সবার জন্য এক নয়। যার থেকে টাকা যতটা নেওয়া সম্ভব সেই অনুযায়ী জয়েনিং ফি। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী এই জয়েনিং ফি প্রায় 10,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে, যেমন 10, 20, 30, 40, 50। সদস্য বা চিফ হিসেবে যোগ দেওয়ার জন্যই টাকা। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই টাকার বিনিময়ে কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? আমাদের অনুসন্ধানে যে প্রতিশ্রুতির কথা উঠে এসেছে তা আরো চমকপ্রদ। এবার আমরা শুনে নেব সম্পূর্ণা ইমাজিনের এজেন্ট বা চিফরা কি গল্প বলে মানুষের থেকে টাকা তুলছেন। শুনতে থাকুন অডিও ক্লিপসগুলো। ঠিক আছে, পড়াশোনা একটু খারাপ স্যার, এটা ঠিক স্যার। পড়াশোনা কত করেছে? পড়াশোনা স্যার ওই ওই গ্রাজুয়েশন না কি কয় ওই এলাও কলেজটা ও পাস করছে, তারপরে আর পড়ে নাই স্যার। তো ওকে তো একা আসলে হবে না, ওখান থেকে আরো 3জন বন্ধুকে নিয়ে আসতে হবে, 3জন লোককে আনতে হবে সঙ্গে। ওই কি এলাও মানে কি ওই এলাও ভর্তি হবে? ওই 4 জনে মিলে একটা টিম হবে, টিম মিলিয়ে একটা কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে যে টিম লিডার হবে তাকে জমা করতে হবে এখানে 17,600, আচ্ছা, সঙ্গে সব কত ডকুমেন্ট। কত স্যার কইলেন? 17,600 যে টিম লিডার হবে। দর্শক বন্ধুরা, আপনারা আরেকবার শুনে নিন সন্দীপ পাল বাবু অন ক্যামেরায় কি বলছেন। তাই যদি এটা আমাদের কেউ মার্কেটিং করে থাকে আলাদা ব্যাপার, বাট আমাদের তরফ থেকে কিন্তু নেওয়া হয় না। সন্দীপ পাল বাবু অন ক্যামেরায় বললেন, সাধারণ মানুষের থেকে নেই সম্পূর্ণা ইমাজিন কোনো টাকাই নেন না। কিন্তু আপনারা এই ভিডিওতে এবং এভিডেন্স দেখে নিন সম্পূর্ণা ইমাজিন কিভাবে সাধারণ মানুষের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলছে। কিভাবে যে বুঝাই আপনারে, আসলে দেখেন, হ্যাঁ ওই যে রেডিয়েশন সোর্সিং মেটেরিয়ালের নাম শুনেছেন, যার থেকে ওই যে আলফা বিটা গামা রে পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায়, শুনেছেন এরকম কিছু কখনো? না স্যার, ওগুলা তো বোঝেনি তো। অনেক বড় বড় ব্যাপার এগুলো। এরকম একটা জিনিস পাওয়া গেছে, আমাদের চেয়ারম্যান পেয়েছেন। হ্যাঁ স্যার। উনি টাটা প্রজেক্টের চাকরি করতেন, খুব বড় র্যাঙ্ক। ওনার কাজটা হওয়ার সময় উড়িষ্যাতে এই জিনিসটা পাওয়া যায়। উনি সেটা বিক্রি করেছে রাশিয়ার কাছে, রাশিয়া কিনেছে ইন্ডিয়া গভর্নমেন্টের মাধ্যমে। সেই টাকার থেকে আমাদের এই টাকাগুলো দেবে, প্রচুর টাকা। টাকার অঙ্ক এখন বলবো না, তাহলে রাতের ঘুমটা হবে না। সদস্যদের বলা হচ্ছে এই সামান্য জয়েনিং ফি এর বিনিময়ে
আগামী 5 বছরে 1 কোটি থেকে 10 কোটি রিটার্ন তাদের বকেয়া থাকবে। বকেয়া থাকবে শুধু এর কথা নয়, গ্যারেন্টিড রিটার্নেরও কথা বলা হচ্ছে। এবার ভাবুন, 10,000 থেকে 50,000 দিন আর 1 কোটি থেকে 10 কোটির মালিকানা, সময় মাত্র 5 বছর। তাহলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে, এত টাকা আসবে কোথা থেকে? প্রশ্ন আরো আসবে, কি এই বিজনেস, কি এই বিজনেস মডেল, কি ইনভেস্টমেন্ট, কি প্রজেক্ট, এবং তার কি রেভিনিউ? আর মাথায় আসবে 10,000 বা 50,000 নিয়ে কিভাবে 1 কোটি থেকে 10 কোটি দেওয়া সম্ভব। এই প্রশ্নটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি সত্যিই এমন কোনো বিজনেস মডেল থাকে যেখানে এত অল্প জয়নিং ফি থেকে 5 বছরের মধ্যে কোটি কোটি টাকা রিটার্ন দেওয়া সম্ভব, তাহলে সেই বিজনেস মডেলের হিসেবটা কোথায়? আর যদি সেই টাকা আসার ভিত্তি হয় সেই কথিত ইউরেনিয়াম ডিসকভারি, গভর্নমেন্ট টেক ওভার, রাশিয়া ডিল, হাজার হাজার কোটি টাকার ফিউচার পেমেন্ট, তাহলে প্রশ্ন আরো সহজ। সহজ আমাদের কাছে প্রশ্ন, মানুষের কাছে প্রশ্নটি কি বিরল? এই পুরো ফাইন্যান্সিয়াল প্রমিস সঙ্গে সেই এক হীরক রাজার খনিজের গল্প। এই খনিজ কি হীরক রাজা সরকারের কাছে নথিভুক্ত করেছেন কখনো? এই খনিজের কোনো এভিডেন্স সরকারের কাছে কি প্রোভাইড করেছেন সম্পূর্ণ ইমাজিনের মালিক এবং কর্ণধাররা? এবার একটু সহজ করে ভাবুন, ধরুন সত্যি কেউ মাটির নিচে একটি বিরল মিনারেল খুঁজে পেলেন, বিশেষ করে যদি সেটা ইউরেনিয়াম হয়, তাহলে কি শুধু মুখে বললেই হবে আমি ইউরেনিয়াম আবিষ্কার করেছি? কথাটা আবিষ্কার, ইউরেনিয়াম আবিষ্কার তো বহু বছর আগে হয়েছে। অবশ্যই নয়। তাহলে প্রশ্ন, রেকর্ড কোথায়? কোনো ডিসকভারি রিপোর্ট আছে কি? কোনো জিওলজিক্যাল রিপোর্ট আছে? কোনো টেস্ট রিপোর্ট আছে? কোনো জায়গায় পাওয়া গিয়েছে তার সরকারি রেকর্ড আছে? কতটা ইউরেনিয়াম রয়েছে তার হিসাব আছে? কোন গভর্নমেন্ট এজেন্সি সেটা পরীক্ষা করেছে? কোনো গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট আছে? কোনো অফিসিয়াল ডকুমেন্ট সন্দীপ পাল বা সম্পূর্ণ ইমাজিনের নামে রয়েছে? আর আজকের দিনে আমরা আরো একটা খুব সহজ প্রশ্ন করতে পারি, ইন্টারনেটে সেই ডিসকভারি কোনো ক্রেডিবল সরকারি প্রেজেন্স আছে? গভর্নমেন্ট ওয়েবসাইটে কি আছে? ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিতে কি আছে? এএমডি অফিসিয়াল নোটিফিকেশন, পার্লামেন্টারি রেকর্ড, কিছু না কিছু তো থাকারই কথা। এবার আসি সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার। সন্দীপ বাবুকে যখন জিজ্ঞাসা করা হলো যে সম্পূর্ণ ইমাজিন জয়েন করতে টাকা দিতে হয়, তখন কিন্তু সন্দীপ বাবু ক্যামেরার সামনে পুরো মিথ্যে কথা বললেন যে কোনো পাবলিকের থেকে কোনো টাকা নেওয়া হয় না। যেটা বলছে যে আপনাদের যারা মেম্বার বা যারা বিজনেস প্রজেক্ট নিয়ে আসছে তাদেরকে আপনারা বলছেন যে এই যে মিনারেলটা পাওয়া গেছে তালসারি থেকে, সেইটা ভারত সরকারকে হ্যান্ড ওভার করে দেওয়ার পর রাশিয়াতে আপনারা এটা বিক্রি করেছেন লক্ষ আমরা না। লক্ষ কোটি টাকাতে, ভারত সরকার বিক্রি করেছে। এবার সেখান থেকে একটা অনেক বড় অঙ্ক, যেটার ফিগার হয়তো শূন্যটা বসবেও না হঠাৎ, সেটা আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর সেই কারণে আপনাকে বলা হয়েছে যে একটা প্যান কার্ডে
আমরা 50 কোটি কি 100 কোটি টাকার বেশি দিতে পারবো না, তাই জন্য আপনাকে একটা টিম বানাতে হবে। আর সেই কারণে আপনি টিম বানাচ্ছেন, টিম বানিয়ে যাতে আপনি প্রজেক্ট ডেভেলপমেন্টে আপনি প্রজেক্ট করতে পারেন। আর প্রত্যেকটা টিমে 4 জন, যেটা আমি আবার আগেও বললাম যে টিম লিডারকে 20,000 টাকা দিতে হচ্ছে আর টিম মেম্বারদেরকে 18,000 টাকা দিতে হচ্ছে। সেখানে বিজনেস প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে আর তার সাথে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তারা, যে টিম লিডার আছে 5 থেকে 10 কোটি টাকা আর টিম মেম্বার 1 কোটি টাকার মতন পাবে। আমাদের প্রশ্ন হচ্ছে এই যে টাকাগুলো যে ধরুন আপনারা যে কালেকশন করছেন, এটা কি কোনো ফাইন্যান্সিয়াল অথরিটির রেগুলেটরি আছে? মানে ধরুন সেবি হয়ে গেল, আরবিআই হয়ে গেল, কেন কি এদের ছাড়া তো টাকাটা নেওয়া যায় না। কি বলেছে এটা তোমাকে? ওদের সূত্র থেকেই না, রং 40,000 টাকা যদি এটা আমাদের কেউ মার্কেটিং করে থাকে আলাদা ব্যাপার, হুম। বাট আমাদের তরফ থেকে কিন্তু নেওয়া হয় না। আমাদের প্রজেক্ট দর্শক বন্ধুরা, আপনারা আরেকবার শুনে নিন সন্দীপ পাল বাবু অন ক্যামেরায় কি বললেন। 40,000 টাকা যদি এটা আমাদের কেউ মার্কেটিং করে থাকে আলাদা ব্যাপার, হুম। বাট আমাদের তরফ থেকে কিন্তু নেওয়া হয় না। আমাদের প্রজেক্ট জমা হলে তবে কিন্তু 80 এবং 40,000 টাকা, 80,000 টাকা এবং 40,000 টাকা দেওয়া হয়। আপনি তখন ভারত সরকারকে এবারে কিভাবে অ্যাপ্রোচ করেন? টাটা থ্রু করেছে। আচ্ছা আচ্ছা টাকা স্যারকে নাম দেওয়া হবে। আচ্ছা, মানে তাহলে এটাতে আপনি পার্সোনালি কিছু ভারত সরকারকে অ্যাপ্রোচ করেননি? কিসের টাটা থ্রু? আমি গিয়ে প্রপোজাল দিয়েছি, আমরা কাজ ছেড়ে দিতে হয়েছে। টাটাই থাকলে তো আমাকে হতো না। হতো না, সেটাই। আমরা কাজ ছেড়ে দিই ওটাকে, তো কত টাকায় বিক্রি হয়েছে তাও রাশিয়াতে? ওটা তো আমরা জানি না। আমাদের যেটা দেবে, আমাদের প্রজেক্ট ওয়াইজ যেটা আমাদের একটা টাকা হ্যাঁ। দিয়ে দিচ্ছে, ওটাকে ডেভেলপমেন্ট করে আমরা করা হয়েছে। আচ্ছা, তো আপনাকে কি ওই প্রথম ফেজের টাকাটা দিয়ে দিয়েছে? 3টে ফেজে আমাদের, আচ্ছা। একটা ফেজের টাকা হয়েছে যেটা দিয়ে একটা ডেভেলপমেন্ট, আর 2টো ফেজ আছে। আচ্ছা আচ্ছা। কি আছে, কোথায় আছে, থাকলে তার তথ্য কোথায়, মানুষ কোন ভিত্তিতে ফিউচার ফাইন্যান্সিয়াল প্রমিসের ভরসাটা পাবে? প্রশ্ন সেই আবার, কিছু তো থাকার কথা। কারণ ইউরেনিয়াম আবিষ্কারের ক্ষেত্রে নিয়মটাই আলাদা। ভারতে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 সেকশন 4 সরাসরি বলা আছে, কেউ যদি ভারতে কোথাও ইউরেনিয়াম বা থোরিয়াম থাকার বিষয়টা আবিষ্কার করেন, তাহলে সেই ডিসকভারি লিখিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অথরাইজড অথরিটিকে জানাতে হবে। আপনার এই খানিজের ব্যাপারটা যেটা আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে, ঠিক আছে, তো এইটা যদি আমরা পাবলিশ করি আপনার কোনো আপত্তি নেই তো? অবশ্যই সরকার থেকে বলা। আর সরকার থেকে যদি বার করে আমরা যদি আপনার সাথে একটা এক্সক্লুসিভ নিই, কেন কি এটা কিন্তু একটা সাইন্টিফিক জগতে ভারতবর্ষে কোথাও হয়নি। আর আমরা যতদূর জানি এটা আপনি করেছেন হচ্ছে উড়িষ্যা তালসারিতে। অনেক তথ্য হয়ে গেছে। তালসারিতে হয়েছে, তালসারি থেকে এটা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মানে আমাদের মানে খুব দুর্ভাগ্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে লোকে জানে না আপনি এত বড় কাজ করেছেন। ওটা একটু পারমিশন আমি কথা বলি তোমাদের জানাতে। দেখুন, উনি অন রেকর্ড বললেন যে সরকার দিতে বারণ করেছে, কিন্তু কেন? যেখানে সরকার নিজে তাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এবং আর্টিকেলে নাগরিকদের জানান এটার ব্যাপারে, তখন সন্দীপ পালকে কেন বারণ করবে? আমরা এটাও জানতে পারলাম যে সরকার সন্দীপ বাবুকে প্রথম ফেজের টাকা দিয়েছে। কিসের টাকা, কোথাকার টাকা, এগুলো আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার আমরা শুনে নেব সম্পূর্ণ ইমাজিনের এজেন্ট বা চিফরা কি গল্প বলে মানুষের থেকে টাকা তুলছে। শুনতে থাকুন অডিও ক্লিপগুলো। আচ্ছা, সন্দীপ পাল মহাশয় যিনি আছেন, ইনি কিন্তু টাটা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসাবে জব করতেন। আচ্ছা। তো টাটা কোম্পানিতে জব করাকালীন উনি উড়িষ্যার তালসারি বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু উনি জলের পাইপলাইনে কাজ করছিলেন। আচ্ছা। কাজ করতে করতে দেখলেন যেটা মাটির নিচে গিয়ে একটা সময় দেখছেন মাটির 15-20 ফুট গর্তে যে মেশিনটা কাজ করা বন্ধ করে দিল। তো উনি ভাবলেন যে এই মেশিনটা কোনো কারণে হয়তো বিকল হয়েছে। আবার একটা বড় হাই পাওয়ারের মেশিন এনে দেখলো, সেটাও কিন্তু কাজ করছে না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে মোবাইল আমাদের যেগুলো আছে সেটা ব্ল্যাক আউট হচ্ছে, মানে ওগুলো কাজ করছে না। আচ্ছা। তো ইনি আর টাটা মিলে এই আরবির কাছে একটা ইনফরমেশন দিলে
যে এইখানে কোনো একটা রেডিয়েশন তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যার কারণে আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। এবার এআরবির টিম গিয়ে ওখানে জায়গাটাকে ঘিরে দেয়, ঘিরে দিয়ে ওরা দেখলো এবং সেটাকে উদ্ধার করলো। সেটা হচ্ছে ইউরেনিয়াম গামারে, যেটা খুব কম পাওয়া যায় এবং সেটা কিন্তু অ্যাটম বোমা, পারমাণবিক চুল্লিতে মানে ইউজ হয়। যেটা স্যার বলছিলেন আমাদের যে 1 ন্যানোগ্রাম যদি বার্ন করা যায়, যেটা আমাদের পাওয়া গেছে, তো পুরো কলকাতাতে 1 মাসের জন্য বিদ্যুৎ চালাতে পারে। এরকম একটা রিয়ার আইটেম ইউরেনিয়াম গামারে পাওয়া গেছে। তো সেক্ষেত্রে কি হয়, এখানে একটা গভর্নমেন্টের রুলস রয়েছে যে কোনো ব্যক্তি যদি মাটির নিচে, আপনার বাড়ির নিচে বা যে কোনো জায়গায় পান, তো আপনি 100% পাবেন না, আপনি পাবেন 32%, বাকিটা কিন্তু গভর্নমেন্টের হয়ে যায়। আচ্ছা, তো এবার কি করে ওটা উত্তোলন করে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এটাকে অকশন করে। সেটাতে কিন্তু চীন, রাশিয়া অংশগ্রহণ করেছিল এবং ভারতের মিত্র যেহেতু রাশিয়ার কাছে ওনারা বিক্রি করে এবং রাশিয়াও কিন্তু এই পেমেন্টটা এত বড় যে একবারে দিতে পারবে না। ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে রাশিয়া একটা এগ্রিমেন্ট করে যে আমরা 53 ইয়ার ধরে পার্ট করে পেমেন্টটা দিব। তারপরে কি করলো, ইন্ডিয়া গভর্নমেন্টের যে সংস্থা এইআরবি, তারা কিন্তু কি করলো, সম্পূর্ণ সঙ্গে একটা এগ্রিমেন্ট করলো যে আমরা 99 বছর ধরে আপনাদের পার্ট করে পেমেন্টটা দেব। এবার হলো যে 32% যেটা আমাদের স্যার পেয়েছেন ওনার ভাগিদারি, সেটা হচ্ছে প্রায় 36 লাখ কোটি টাকা, 63 লাখ কারোর। তো এবার উনি যখন এবার এআরবির কাছে গেলেন যে আমার পাওনাটা দিন, তো ওনাকে এআরবি ওনাকে বললেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে আপনি কিন্তু 1000 কোটি টাকার বেশি একটা প্যান কার্ডে পাবেন না। তো এবার এই ভদ্রলোকের একটা মানসিক চিন্তা ভাবনা ছিল, সৎ খুব লোকটা। তো উনি বলছেন যে বাকি টাকা নিতে গেলে কি করতে হবে। এবার ওনাকে বলা হয়েছে যে আপনাকে প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হবে এবং একটা হিউম্যান চেন, মানে এভিনসেভি ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা গ্রুপ ওয়াইজ আপনি ফান্ড রিলিজ করতে পারবেন। তো উনি আবার জানলেন যে আমার গ্রুপটা কিভাবে হতে হবে, আমার তো এত ফান্ড থাকছে, মানে নাহলে তো নেতা মন্ত্রীরা এরা ভোগ করবে বাকি টাকাগুলো। তো ওনাকে বলা হলো যে আপনি একটা গ্রুপে 4 জন লোক যদি হয়, তাহলে আপনার একটা গ্রুপ, ওখানে একজন টিম লিডার, 3 জন মেম্বার। তো আপনি একটা গ্রুপের এগেনস্টে আপনি 99 কোটি টাকা রিলিজ করতে পারবেন। এবার কোম্পানি কি করছে, একটা গ্রুপের এগেনস্টে যখন 99 কোটি টাকা রিলিজ হচ্ছে, সেখান থেকে ওরা কি করছে, 50 কোটি টাকা রাখছে প্রজেক্টের জন্য, যে টিম লিডার তাকে 10 কোটি টাকা দিচ্ছে 5 বছরে, যে মেম্বার 5 বছরে তাকে 3 কোটি, ইনক্লুডিং 63 করোড় ওনারা কিন্তু এখান থেকে ব্যয় করছে। তবুও প্রায় 36 কোটি টাকা থাকছে ওনাদের হাতে। অর্থাৎ আমি পেয়েছি বললেই গল্প সেখানে শেষ নয়, গভর্নমেন্টকে জানাতে হবেই। তারপর কি হয় এবার আরো সহজ করে বলি। সরকারি ইউরেনিয়াম এক্সপ্লোরেশনে শুধু মাটি থেকে একটি পাথর তুলে বলা হয় না, এ তো ইউরেনিয়াম। অ্যাটমিক মিনারেলস ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, AMD, নিজেদের মেথোডোলজিতে দেখিয়েছে এক্সপ্লোরেশন ধাপে ধাপে এগোয়। প্রথমে সম্ভাব্য এরিয়া চিহ্নিত করা হয়, তারপর জিওলজিক্যাল ও জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন, তারপর প্রসপেক্টিং, ম্যাপিং, স্যাম্পলিং, তারপর ড্রিলিং, তারপর বোরহোলের ডেটা বিশ্লেষণ করে মিনারেলাইজেশনের ডেপথ, এক্সটেন্ট এবং কনফিগারেশন বোঝা হয়। শেষ পর্যন্ত ওর বডির এবং রিসোর্স রিজার্ভ এস্টিমেট করার কাজ হয় AMDA-VAD। অর্থাৎ একটি পাথর পাওয়া ইজ নট ইকুইভ্যালেন্ট টু একটি ইউরেনিয়াম ডিপোজিট আবিষ্কার, এবং একটি ইউরেনিয়াম অকারেন্স কখনোই হাজার হাজার কোটি টাকার কমার্শিয়াল এক্সপ্লয়েটেবল রিসোর্স। এই পার্থক্যটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইউরেনিয়ামের ক্ষেত্রে গভর্নমেন্টের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। অ্যাটমিক এনার্জি অ্যাক্ট বলছে সেকশন 5 অনুযায়ী ইউরেনিয়াম পাওয়া যেতে পারে এমন সাবস্ট্যান্সের মাইনিং বা ট্রিটমেন্ট
বা কনসেন্ট্রেশনের উপর সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। আর সেকশন 6 অনুযায়ী নির্দিষ্ট মাত্রার বেশি ইউরেনিয়াম কন্টেনিং মেটেরিয়াল গভর্নমেন্টের পূর্বানুমতি ছাড়া ডিসপোজ করা যায় না। তাহলে ভেবে দেখুন, যদি সত্যিই এমন একটি ইউরেনিয়াম ডিসকভারি হয়ে থাকে, যদি গভর্নমেন্ট সেটা নিয়ে থাকে, যদি সেটার মূল্য হাজার হাজার কোটি টাকা হয়, এবং যদি রাশিয়াকে বিক্রি করার পরিকল্পনা থাকে, তাহলে সেই গল্পের কোনো ডকুমেন্টারি ট্রেল থাকবে না। ডিসকভারির রেকর্ড নেই, টেস্টিংয়ের রেকর্ড নেই, রিসোর্স অ্যাসেসমেন্ট নেই, গভর্নমেন্ট ইনভলভমেন্টের রেকর্ড নেই, রাশিয়া ডিলের ডকুমেন্ট নেই, কিছুই নেই। এটাই কড়া খবরের প্রশ্ন। আমাদের প্রশ্ন, সন্দীপ পাল যে নির্দিষ্ট ইউরেনিয়াম ডিসকভারির কথা বলেছেন সেটা সরকারি রেকর্ডে কোথায়, এবং আরও গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ইমাজিনের সঙ্গে সেই ডিসকভারির অফিসিয়াল কানেকশন কোথায়? কারণ একজন ব্যক্তি ইউরেনিয়াম আবিষ্কার করেছেন বলে দাবি করছেন, আর সেই দাবির ভিত্তিতে মানুষের কাছে 10,000 থেকে 50,000 জয়নিং ফি নেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে 5 বছরের মধ্যে 1 কোটি থেকে 10 কোটি পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে। এবার আমরা শুনে নেব সম্পূর্ণ ইমাজিনের এজেন্ট বা চিফরা কি গল্প বলে মানুষের থেকে টাকা তুলছেন। শুনতে থাকুন অডিও ক্লিপসগুলো। এখানে জয়েন্স করা হচ্ছে, রুলস হচ্ছে যে এখানে আমার আপনার যে এটা যেহেতু সরকারি অথরাইজ সংস্থা, এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস গুলো 14টা ডিপার্টমেন্টে যায়। যেটা পূর্ণ দপ্তরে থাকছে 9খানা, পূর্ত দপ্তরে থাকছে 3খানা, 12খানা হলো, একটা ডিআরডিও তে যায় 13খানা, একটা যায় ইআরবির কাছে 14খানা, আর একটা যায় সম্পূর্ণ অ্যামাজিনের কাছে 15খানা, আর একটা আমাদের যে কোঅর্ডিনেটর থাকে তার কাছে যায়। মানে টোটাল আপনাকে 16খানা ডকুমেন্টস কি লাগবে? ভোটার কার্ডের আপনাকে কালার প্রিন্ট লাগবে 16 কপি বোথ সাইড, আধার কার্ডের লাগবে 16 কপি, প্যান কার্ডের লাগবে 16 কপি, আর আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ। যদি আপনার না থাকে ওইখানে করতে হবে। এখন মনে করেন যে আপনার হয়তো নাই, খুলতে হয়তো 2-4 দিন দেরি লাগবে, তো আপনার বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে তার একটা 1 কপি দিতে হবে। আর যখন ওটা ইন্ডিয়ান ব্যাংকে আপনি বা এলাহাবাদে খুলে নেবেন তার 16 কপি আপনাকে লাগবে। তারপরে হচ্ছে আপনার রেশন কার্ডের 1 কপি লাগে, আর আপনার লাস্ট কোয়ালিফিকেশন, আপনি যেহেতু বললেন যে আমার 12 পাস, তো হাই সেকেন্ডারির মার্কশিটটা জেরক্স 1 কপি, এবং তার সঙ্গে 16 কপি আপনার লাগবে ফটো। এগুলো ডকুমেন্টস আপনাকে লাগবে। তার সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন এখানে চার্জ আছে। কেন? আমাদের গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট গুলো আছে ওখানে আপনার একটা কেওয়াইসি হয়, তার একটা ড্রাফট চার্জ লাগে, প্রায় ওখানে 8,000 টাকা খরচ হয়। তারপরে কোম্পানির ম্যানেজমেন্ট এখানে যেটা রয়েছে, ওনাদের যে কলকাতায় গড়িয়াতে অফিস রয়েছে, সেখানে প্রায় 54খানা স্টাফ রয়েছে একটা অফিসে, তাদের স্যালারি টারি দেওয়ার জন্য টোটাল আপনাকে এখানে 16,000 টাকা অ্যাজ এ ওয়ান টাইম রেজিস্ট্রেশন চার্জ দিতে হয়। এই হচ্ছে আপনার জয়েনিং প্রসেস। দর্শক বন্ধুরা, আপনারা আরেকবার শুনে নিন সন্দীপ পাল বাবু অন ক্যামেরায় কি বলছেন। তাই যদি এটা আমাদের কেউ মার্কেটিং করে থাকে আলাদা ব্যাপার, বাট আমাদের তরফ থেকে কিন্তু নেওয়া হয় না। সন্দীপ পাল বাবু অন ক্যামেরায় বললেন যে সম্পূর্ণ ইমাজিন কোম্পানি কোনো ব্যক্তির থেকে টাকা নেন না, কিন্তু আপনারা দেখে নিন এবং শুনে নিন সাধারণ মানুষের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে তুলছে সম্পূর্ণ ইমাজিন। তাহলে একজন সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন করার অধিকার আছে? টাকা দেওয়ার আগে সেই আবিষ্কারের কাগজটা দেখার অধিকার আছে? সত্যি যদি কোনো বড় মিনারেল ডিসকভারি হয় তাহলে তার রেকর্ড কোথায় থাকে? এবার একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি বললেন আমি মাটির নিচে একটা গুরুত্বপূর্ণ মিনারেল খুঁজে পেয়েছি, তাহলে সরকার কি শুধু আপনার কথা শুনে বলে দেবে ঠিক আছে আপনি আবিষ্কার করেছেন? না,
কারণ মিনারেল এক্সপ্লোরেশন একটি প্রপার সায়েন্টিফিক প্রসেস। প্রশ্ন হচ্ছে, কোথায় পাওয়া গেল, কি মিনারেল, কতটা আছে, কত গভীরে আছে, কতটা এলাকা ছড়িয়ে আছে, তার গ্রেড কত, রিসোর্স কত, এসব পরীক্ষা করতে হয়। তারপর আসে এক্সপ্লোরেশন। এর বিভিন্ন স্টেজ, G4, G3, G2, আর সেই এক্সপ্লোরেশনের রিপোর্ট তৈরি হয়। সরকারি নথিতে যা থাকে তার উদাহরণও আমাদের সামনে রয়েছে। মিনিস্ট্রি অফ মাইন্স এর অফিসিয়াল ডেটাবেসে শত শত G2 এবং G3 জিওলজিক্যাল রিপোর্টের তথ্য রয়েছে। সেখানে দেখা যায় কোন রাজ্যে, কোন জেলা, কোন মিনারেল, কত রিসোর্স, কোন স্টেজে এক্সপ্লোরেশন হয়েছে, কোন এজেন্সি এক্সপ্লোরেশন করেছে, কবে রিপোর্ট গভর্নমেন্টের হাতে দেওয়া হয়েছে, এমনকি সেটা অকশন হয়েছে কিনা। অর্থাৎ সত্যিকারের মিনারেল এক্সপ্লোরেশন হলে একটি ডকুমেন্টারি ট্রেল তৈরি হয়। উদাহরণ 1, উড়িষ্যা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ ময়ূরভঞ্জের মদনসাই কেশাপুর দুধিসল সেক্টর 1 গভর্নমেন্টের ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ডের অফিসিয়াল সাইটেশনে এই এক্সপ্লোরেশনের বিস্তারিত রয়েছে। সেখানে বলা হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এর জিওলজিস্ট উৎপল কুমার দাস এবং তার সহকর্মীরা এই এলাকায় কপার, নিকেল এবং অ্যাসোসিয়েটেড মিনারেলসের এক্সপ্লোরেশন করেছে G3 এবং G2 পর্যায় এক্সপ্লোরেশনের মাধ্যমে। 37.77 মিলিয়ন টন কপার ওর রিসোর্স, 2.05 মিলিয়ন টন নিকেল ওর রিসোর্স। স্থাপনের কথা সরকারি নথিতে রয়েছে। আর আরও গুরুত্বপূর্ণ, সেখানে রেডিও অ্যাক্টিভ মিনারেলসের ইনসিডেন্স, যার মধ্যে ইউরেনিয়াম অক্সাইড 0.045% পর্যন্ত পাওয়া যাওয়ার কথা সরকারি সাইটেশনে রয়েছে। এবং সেই এক্সপ্লোরেশনের সঙ্গে যুক্ত জিওলজিস্ট ও তার সহকর্মীদের নামও গভর্নমেন্ট রেকর্ডে রয়েছে। উদাহরণ 2, লিথিয়াম। রাজস্থানের রেওয়াত হিল মিনিস্ট্রি অফ মাইন্স এর অফিসিয়াল রেকর্ডসে সেখানে লিথিয়ামের এবং টাংস্টেন ওর নিয়ে জিএসআই এর এক্সপ্লোরেশনের উল্লেখ রয়েছে। অর্থাৎ মিনারেলের নাম আছে, লোকেশন আছে, এক্সপ্লোরেশন এজেন্সি আছে, গভর্নমেন্ট রেকর্ড আছে। উদাহরণ 3, আরও সাম্প্রতিক 2025 সালের ফেব্রুয়ারি মাসে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আন্দামান নিকোবর আইল্যান্ডসে ন্যাচারাল হাইড্রোজেন রিসোর্স আবিষ্কারের কথা মিনিস্ট্রি অফ মাইন্স এর অ্যানুয়াল রিপোর্টে নথিভুক্ত করেছে। এমনকি গভর্নমেন্ট একটি ইন্ডিয়াস ফার্স্ট ফাইন্ডিং অফ ন্যাচারালি অকারিং হাইড্রোজেন হিসেবে উল্লেখ করেছে। একটা ডিসকভারি, একটা লোকেশন, একটা গভর্নমেন্ট এজেন্সি, একটা ডেট, একটা অফিসিয়াল রেকর্ড। দর্শক বন্ধুরা, আমরা গভর্নমেন্টের কাছে মিনারেল ডিসকভারির রেকর্ড খুঁজেছি। দেখুন, উড়িষ্যায় মিনারেল এক্সপ্লোরেশনের সরকারি রেকর্ডে জিওলজিস্টের নাম আছে, এক্সপ্লোরেশনের স্টেজ আছে, রিসোর্সের হিসেব আছে, এমনকি ইউরেনিয়াম অক্সাইডের প্রেজেন্সও রেকর্ড আছে। রাজস্থানে লিথিয়াম ও টাংস্টেনের গভর্নমেন্ট রেকর্ড আছে। 2025 সালে আন্দামানে ন্যাচারাল হাইড্রোজেন ডিসকভারিরও গভর্নমেন্ট রেকর্ড আছে। অর্থাৎ সত্যিকারের মিনারেল এক্সপ্লোরেশন হলে একটি ডকুমেন্ট ট্রেল থাকে। এবার ফিরে আসি সন্দীপ পালের কথায়। আমাদের প্রশ্ন সম্পূর্ণ আলাদা। সন্দীপ পাল যে নির্দিষ্ট ইউরেনিয়াম ডিসকভারির দাবি করেছেন তার সরকারি রেকর্ড কোথায়, ডিসকভারি রিপোর্ট কোথায়, জিওলজিক্যাল রিপোর্ট কোথায়, রিসোর্স এস্টিমেট কোথায়, এক্সপ্লোরেশন এজেন্সি কে, কোন গভর্নমেন্ট অথরিটি সেটা রেকগনাইজ করেছে, কোন ব্লক বা লোকেশনে, কোন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, কোন গভর্নমেন্ট ডেটাবেজে সেই ডিসকভারি। আর যদি বলা হয় ভারত সরকার সেই মিনারেল নিয়ে নিয়েছে, তাহলে গভর্নমেন্ট টেক ওভার, এর ডকুমেন্ট কোথায়? আরও যদি বলা হয়
রাশিয়াকে বিক্রি হবে, তাহলে রাশিয়া ডিলের গভর্নমেন্ট ডকুমেন্ট কোথায়? একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। একটা পাথর পাওয়া যেতে পারে, একটা মিনারেল অকারেন্স পাওয়া যেতে পারে, কিন্তু একটা কমার্শিয়ালি ভ্যালুয়েবল মিনারেল ডিপোজিট প্রতিষ্ঠিত হওয়ার সম্পূর্ণ আলাদা বিষয়। আর তার থেকেও আলাদা বিষয় সেই ডিপোজিট থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়ার দাবি। তাই কড়া খবরের প্রশ্ন খুব সহজ। আমরা গভর্নমেন্টের কাছে এমন রেকর্ডস দেখেছি যেখানে মিনারেল ডিসকভারির এক্সপ্লোরেশনের ট্রেল স্পষ্ট, কিন্তু সন্দীপ পালের কথিত ইউরেনিয়াম ডিসকভারির ক্ষেত্রে সেই ট্রেল কোথায়? কাগজ দেখান সন্দীপ পাল বাবু, কারণ গল্প যত বড় হবে তার সরকারি নথিও তত বড় হওয়ার কথা। এই হীরক রাজা যে দুর্নীতি করছে সাধারণ মানুষের সাথে, কিছু প্রশ্ন দিয়ে আমাদের অনুসন্ধান করা খবরে।